মেগা সিরিয়ালে 15 বছরে 5 জন মন্ত্রী হয়েছেন, তবু পূর্ত দপ্তরের বেতো ঘোড়া নড়চড় করেনি। তৃণমূল জমানায় এই দপ্তরটিকে গ্রেস মার্ক দিয়েও পাশ করানো যায়নি। যিনি নিজের সরকারের বিরুদ্ধে যাবতীয় অভিযোগকে কুৎসার অপপ্রচার বলে উড়িয়ে দিতেন। দুর্নীতির মেগা সিরিয়ালে আজকের এপিসোড পূর্ত কর্তব্যে অনিয়ম। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ও পূর্ত দপ্তরের কাজে ঢিলেমি ও অপব্যয় নিয়ে মাঝে মধ্যে অসন্তোষ প্রকাশ করে ফেলতেন। 2018 সালে মাঝেরহাট সেতু হুড়মুড় করে ভেঙে পড়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেছিলেন পূর্ত দপ্তরের গাফিলতিতেই বিপর্যয়। এখন ট্যাগ রিপোর্ট চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে গাফিলতি মমতা বন্দ্যোপাধ্যায়েরও কম নয়। কারণ এই পূর্ত দপ্তরের অকেজো ইঞ্জিনের মেরামতির কোনো চেষ্টা তিনি করেননি। আর্থিক অনিয়ম ও গাফিলতিতে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। ট্যাগ রিপোর্ট অনুযায়ী টেন্ডার প্রক্রিয়ায় বিলম্ব, নিয়ম না মেনে কাজের অনুমোদন ও প্রকল্প বাস্তবায়নের ত্রুটির ফলে সরকারের 11,86,00,000 টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। ভাবুন একবার সংখ্যাটা, 11,86,00,000 টাকার রাজস্ব ক্ষতি হয়েছে বাস্তবায়নিক প্রকল্প বাস্তবায়নের ত্রুটির ফলে। সরকারের ক্ষতির অঙ্ক এটা রাজস্ব। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, তোমার কাছ থেকে ডিটেলে জানতে চাইবো, এই তো ভয়ঙ্কর এবং ট্যাগ রিপোর্ট এক একটা যা তথ্য দিচ্ছে তা সত্যি চোখ কপালে ওঠার মতো। এবং এই যে রাজস্ব ক্ষতি, যা হয়তো একটু সদিচ্ছা দেখালেই তো এড়ানো যেত। দেখো, প্রথমত হচ্ছে এমন একটা বিভাগ পূর্ত দপ্তর যেখানে প্রায় প্রত্যেক দিন মানুষের সঙ্গে প্রত্যেক নিয়ত যোগাযোগ থাকে। তার কারণ হচ্ছে রাস্তা, সেতু, এই সমস্ত কিছুকে ব্যবহার করতে হয় মানুষকে। ফলে সেই কাজ করার ক্ষেত্রে অত্যন্ত বিচক্ষণতার সাথে অত্যন্ত পারদর্শিতা বজায় রেখে সেই কাজকে এগিয়ে নিয়ে যেতে হয়। কিন্তু এক্ষেত্রে কি দেখতে পাওয়া যাচ্ছে যে এই বিভাগ সংক্রান্ত যে সিএজি রিপোর্ট প্রকাশ পেতে শুরু করেছে, সেখানে উল্লেখিত হয়েছে একাধিক এমন বিষয় যার মধ্যে মিল খুঁজতে গিয়ে দেখতে পাওয়া গিয়েছে যে অমিলের সংখ্যাই অনেকটা বেশি। বিশেষ করে টেন্ডার প্রক্রিয়ার অনিয়ম, বিশেষ করে হচ্ছে নির্মাণ সামগ্রী বাছাই করা বা সেগুলোকে ব্যবহার করে কাজ করার ক্ষেত্রে বেশ কিছু আপত্তি, এই ধরনের নানা জিনিস বারবার ধরে এর মধ্যে উঠে এসছে। তো এই যে সিএজির যে রিপোর্ট প্রকাশ্যে এসছে, সেই প্রকাশ্যে আসা সিএজি রিপোর্টে উল্লেখিত হয়েছে যে টেন্ডার প্রক্রিয়ার ক্ষেত্রে একাধিক জায়গাতে যে ধরনের বিধি নিষেধ পালন করে এগোনো উচিত ছিল, সেই বিধি নিষেধ পালন করে এগোনো হয়নি এবং সেখানে বিস্তর গডমিল রয়েছে। এবং তার জেরে প্রভাব এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে রাজ্য সরকারের যে কোষাগার, সেই কোষাগারের সমস্যা তৈরি হয়। তুমি জানো যে এর আগের সময় বিভিন্ন সময় কেন্দ্রীয় সরকার অর্থ দিচ্ছে না, রাজ্যের তরফ থেকে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে। কিন্তু সিএজি রিপোর্ট কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে রাজ্যের তরফ থেকে যে কাজ করা উচিত ছিল, রাজ্যের তরফ থেকে সেই কাজ করা হয়নি। এবং রাজ্য নিজেই এমন কিছু অবস্থা বা পরিস্থিতি তৈরি করেছে যার জেরে রাজ্যের কোষাগার কার্যত শূন্য হয়েছে। এবং সেটাই পূর্ত দপ্তরের এই সিএজি রিপোর্টের, পূর্ত দপ্তর সংক্রান্ত যে সিএজি রিপোর্ট, তাতে উল্লেখিত হয়েছে। বেশ, আবির সঙ্গে থাকো। আর এই যে বেআইনি টোলের জন্য তো বীরভূম একেবারে কুখ্যাত। সেই জেলাতেই টোল আদায় না হওয়ার জন্য সরকারের কত ক্ষতি হয়েছে? 6,36,00,000 টাকার ক্ষতি। হ্যাঁ, ট্যাগ রিপোর্টে উল্লেখ, ইলামবাজারের অজয় নদের সেতুর ওপর টোল সংগ্রহে সময় মতো টেন্ডার ডাকা হয়নি। ভুরি অভিযোগ, গড়িমসির অভিযোগ। আবির রয়েছে আমার সঙ্গে। আবিরের কাছ থেকে জানবো, আবির, দীর্ঘদিন টোল আদায়ও সম্পূর্ণ বন্ধ থেকেছে। স্বাভাবিকভাবে তো একাধিক প্রশ্ন উঠবে, সরকারের ক্ষতিতে বা রাজ্যবাসীর ক্ষতিতে তাহলে লাভবান কে হলো?
ওই যে সময়কাল যেখানে সরকারের ঘরে টাকা ঢুকলো না, কাগজে কলমে টোল আদায় বন্ধ থাকলো, বেআইনি ভাবে কেউ টোল আদায় করেনি, এই প্রশ্নগুলো তো উঠছে। প্রথমত এই টোল আদায়ের দায়িত্বটা রাজ্য সরকারের হাতে ছিল এবং তুমি একদম ঠিক বলেছো যে বীরভূম এই টোলের ক্ষেত্রে তার যে বিভিন্ন সময় জুড়ে তার যে নজির সামনে এসেছিল সেটা ছিল হচ্ছে চমকে দেওয়ার মতো। এবং অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর সেই একাধিক বেআইনি টোলের খোঁজও পাওয়া যায়। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে সিএজি যে রাস্তার কথা বা যে সেতুতে টোলের কথা উল্লেখ করেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়কের মধ্যে এবং সেটি পিডব্লিউডির নিজস্ব প্রক্রিয়ার মধ্যে দিয়ে টোল আদায় করার কথা, কিন্তু সেটাকে তারা করে উঠতে পারলেন না এবং দিনের পর দিন সেখানে টোল আদায়ের প্রক্রিয়া চালু করাই হয়নি। পরিবর্তে অন্য কেউ সেখানে টোল আদায় করে দিয়েছে। ফলে রাজ্য সরকার নিজের কোষাগার পূরণ তো করতেই পারলো না, উল্টে এমন কোন সংস্থাকে তার কাজের জন্য সুযোগ করে দিল তাতে সেই সংস্থা লাভবান হলো আর রাজ্যের কোষাগার ফাঁকা হলো। ফলে সিএজি তার রিপোর্টে টোল আদায় সংক্রান্ত যে অসুবিধা, সেখানে যে রাজ্যের গাফিলতি এবং পিডব্লিউডি যে আচরণ করেছে সেই গাফিলতির প্রসঙ্গ এদিনকে এই সিএজি রিপোর্টের মধ্যে তারা উল্লেখ করে দিয়েছে। বেশ আবির, সঙ্গে থাকো। আর এবার আপনাদের বলি, পিডব্লিউডির এই যে দুটো রাস্তা নির্মাণ প্রকল্পে কংক্রিট পেভার ব্লকের হালনাগাদ কম দরের পরিবর্তে পুরনো বেশি দর ধরে প্রকল্পের খরচের হিসেব তৈরি করা হয়, অথচ নতুন দর তো কার্যকর হয়েছিল প্রযুক্তিগত অনুমোদনের আগেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, আবিরের কাছ থেকে জানতে চাইবো, আবির, ফলে সরকারের তো ক্ষতি হয়েছে, অতিরিক্ত খরচ হয়েছে, যা সম্পূর্ণ তো এড়ানো যেত। কি রয়েছে এই ক্যাগ রিপোর্টে? কারণ এই অভিযোগও ভয়ঙ্কর। দেখো, পূর্ত দপ্তর রাজ্যের একাধিক প্রধান সড়কের নির্মাণ, সেই সড়কের দায়িত্ব নেওয়া, রক্ষণাবেক্ষণ করা যাবতীয় অধিকার তাদের হাতে পড়ে। এবং তুমি জানো যে পূর্ত দপ্তরের এই কাজ করার ক্ষেত্রে তাদের যে মর্থের নিয়ম, ইন্ডিয়ান রোড কংগ্রেসের নিয়ম, এই সমস্ত কিছুকে পালন করে তাদেরকে এগোতে হয়। কিন্তু মর্থের নিয়ম, ইন্ডিয়ান রোড কংগ্রেসের যে কোড, যে নিয়ম, সেটা অনেক জায়গাতে পালন করা হয়নি। এবং যে সামগ্রী, তোমাকে আমি শুরুতেই বলছিলাম অভিযোগের মধ্যে ছিল বেশ কিছু নির্মাণ সামগ্রী, যে সামগ্রী ব্যবহার করা দরকার সেই সামগ্রী ব্যবহার না করে অন্য সামগ্রী ব্যবহার করলে তার পরিণাম কি হতে পারে সেটাই রিপোর্টের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়েও নির্মাণ সামগ্রী বাছাই এবং যে সংস্থার মধ্যে দিয়ে বাছাই করা, এবং তার থেকেও বড় যে কাজ হয়ে যাওয়ার পর সেটাকে নজরদারি করা এবং সত্যি এই কাজ হয়েছে কিনা সেটাকেও দেখার মতো যে কেউ ছিল না, তার জেরে যে এত বড় গাফিলতিগুলি ঘটে গেছে সেটাও এই সিএজি রিপোর্টের মধ্যে স্পষ্টত উল্লেখ করে দেওয়া হয়েছে। আবির, সঙ্গে থাকো। আর দুর্নীতির মেগা সিরিয়ালে আরো রয়েছে জলপাইগুড়ির একটা রাস্তা, যেখানে গ্র্যানুলার সাববেস বা একেবারে প্রাথমিক স্তর এবং তার উপরে ভেটমিক্স ম্যাকাডাম পর্যন্ত কাজ করা হয়ে গিয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী রাস্তা তৈরিতে প্রাথমিক এই দুটো স্তরের পর বিটুমিনের স্তর থাকার কথা। বিটুমিনের স্তর কেন থাকার কথা? যাতে নিচের যে দুটো স্তর দেওয়া হয়েছে সেটা ভালোভাবে জমাট বেঁধে যায়। কিন্তু সবথেকে অবাক বিষয়টা শুনবেন, 2 বছরের বেশি সময় তা করা হয়নি। আবির রয়েছে আমার সঙ্গে, আবিরের কাছ থেকে জানবো। আবির, এই যে প্রাথমিক দুটো স্তর হলো আর বিটুমিনটা হলো না, ইতিমধ্যে সেই রাস্তায় 2 বছর ধরে না হওয়ায় যান চলাচল শুরু হলো, স্বাভাবিকভাবেই রাস্তা নষ্ট হয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না, এতেও তো ক্ষতি। দক্ষিণবঙ্গের একটি রাস্তার ক্ষেত্রে যে পরিমাণ বিটুমিন ব্যবহার করা দরকার তার থেকে বেশি করে দেওয়া হলো। উত্তরবঙ্গে যেখানে রাস্তা তৈরি করার ক্ষেত্রে যে সামগ্রী ব্যবহার করা দরকার সেটা করা হলো না, অর্থাৎ যে যার ইচ্ছা মতো করে গিয়েছে। এবং তোমাকে একটু আগে আমি বলছিলাম যে ইন্ডিয়ান রোড কংগ্রেসের কোড রয়েছে, রাস্তা হোক বা সেতু হোক কিভাবে কাজ করতে হবে সেটা একদম নির্দিষ্ট করে দেওয়া হয় এবং সেটা প্রত্যেক বছর স্থির হয় এবং তার জন্য আলাদা আলাদা বিশেষজ্ঞরা রয়েছেন। এক্ষেত্রে সে বিশেষজ্ঞদের রিপোর্টকে কোনো মান্যতাই দেওয়া হয়নি এবং যেভাবেই রাস্তাটি তৈরি করা হয়েছে তাতে সিএজি বলছে এটা তো করার কোনো দরকারই ছিল না এরকম ভাবে। ফলে এক জায়গাতে খরচ কমিয়ে ভালো রাস্তাই করতে পারা যেত, কিন্তু করা হয়নি। ফলে যে অতিরিক্ত খরচটা করা হয়েছে সেটা কি কারুর জন্য করে দেওয়া হলো, তা কাউকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য? আবার যে জায়গাতেই কাজটি করা হলো না সেক্ষেত্রে কারণটা কি?
মানে সেক্ষেত্রেও কোনো তৃতীয় ব্যক্তির সংযোগ রয়েছে কিনা বা সংস্থার সংযোগ রয়েছে কিনা সেটাই বড়সড় প্রশ্নের সম্মুখীন হয়েছে। এবং সে কারণে সিএজি বলেছে যে এই রাস্তা তৈরি করার ক্ষেত্রে যে নির্দিষ্ট পরিমাপ বজায় রেখে কাজ করা উচিত ছিল তার কোনোটাই করে উঠতে পারেনি হচ্ছে রাজ্যের পূর্ত দপ্তর, যে কারণে এই দপ্তরকে বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়ে চলতে হয়েছে একাধিক প্রকল্পগুলির ক্ষেত্রে। বেসাবে কোথায় কোন রাস্তা কিভাবে তৈরি করতে হবে তার দিক নির্দেশ করে দেয় ইঞ্জিনিয়ারদের সংগঠন ইন্ডিয়ান রোডস কংগ্রেস। ক্যাগ রিপোর্টে প্রকাশ, পশ্চিম বর্ধমানের একটা রাস্তায় প্রয়োজনের তুলনায় বেশি বিটুমিন ঢালা হয়েছে। ওই এলাকায় ট্রাফিকের যা ঘনত্ব, তাতে রাস্তা তৈরিতে এত খরচ করার কোনো রকম কোনো প্রয়োজনই ছিল না। বাড়তি খরচে ক্ষতি হলো কত? আবির যে কথা বলছিল 1,16,00,000 টাকা। এবার সন্দেহ হচ্ছে কাউকে কিছু পাইয়ে দিতেই কি সরকারকে দিয়ে অতিরিক্ত খরচ করানো হয়েছে? আর রিপোর্টে ক্যাগ স্পষ্টভাবে বলেছে, যথাসময় টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন না করা, প্রচলিত নিয়ম অনুসরণ না করা, প্রযুক্তিগত নির্দেশিকা অমান্য করার ফলেই সরকারের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। দপ্তরের দেওয়া ব্যাখ্যাগুলিও অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে অডিট সংস্থা। আর এবার নজর রাখবো বালির পর পাথরও নিলাম টুলু মণ্ডলের। হ্যাঁ, এবার টুলু মণ্ডলের পাথরও নিলাম। মোহাম্মদ বাজারে টুলু মণ্ডলের পার্কিং এ পাথর মজুত, অবৈধভাবে মজুত করা পাথর নিলাম। পাথর নিলামের সিদ্ধান্ত ভূমি দপ্তরের তরফ থেকে। আরো একবার জানাবো, বালির পর পাথর নিলাম। সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, এবার টুলু মণ্ডলের পাথরও নিলাম হচ্ছে, কিভাবে, কবে হবে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, বালির পর এবার টুলু মণ্ডলের মোহাম্মদ বাজারের পার্কিং এ যে পাথর অবৈধভাবে মজুত করা ছিল এবং যেটা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর কিন্তু ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে, সেই পাথরের নিলাম হবে। এবং সেই পাথরের রয়েছে প্রায় 16 লাখ সিএফটি পাথর সেখানে রয়েছে মজুদ। এই 16 লাখ সিএফটির পাথর, যে মজুত করা পাথর রয়েছে, সেটারই ই অকশন করা হবে। এবং যেটা ভূমি সংস্কার দপ্তরের যে নোটিফিকেশন বার করেছে ই অকশনের, সেখানে দেখা যাচ্ছে যে 12ই আগস্ট থেকে 10ই সেপ্টেম্বর পর্যন্ত এই নিলামে অংশগ্রহণকারী যারা করবে তাদের প্রক্রিয়া তারা করতে পারবে। এবং 18ই আগস্ট এই যে পাথর রয়েছে 16 লাখ সিএফটি, সেটা নিলাম করা হবে। আর নিলামের যে সমস্ত নিয়ম রয়েছে, অন্যান্য যে সমস্ত নিলাম হয়, সে একই নিয়ম মেনে হবে। শুধুমাত্র এই যে ই অকশন যে নিলাম করা হবে পাথরের, সেখানে প্রত্যেক 10 মিনিট অন্তর অন্তর কিন্তু সেখানে নিলামের ডাক ডাকতে হবে। অর্থাৎ সেই 10 মিনিটের মধ্যে যদি কেউ নিলামের না ডাক ডাকে, তাহলে কিন্তু সেই লাস্ট 10 মিনিটের মধ্যে যে পাথরের সর্বোচ্চ দাম রেখেছিল সেই পাথরটা তারই হবে। এবং ভূমি সংস্কার দপ্তরের তরফে জানানো হয়েছে মোহাম্মদ বাজারের পার্কিং এ যে 16 লাখ সিএফটি পাথর পাওয়া গেছে, এই 16 লাখ সিএফটি পাথরই কিন্তু নিলাম করা হবে। বেশ। আর এই টুলু মণ্ডল পর্ব থেকে শিক্ষা নিয়ে বীরভূম জেলা প্রশাসন কিন্তু তৎপর। নকল ডিসিআর রুখতে এবং রাজস্ব ফাঁকি আটকাতে পাথর খাদান অঞ্চলে শুরু হলো ডিজিটাল ডিসিআর কাউন্টার। কোন লরি বা ডাম্পারে কত পাথর যাচ্ছে তা গাড়ির নাম্বার সহ অনলাইনে পোর্টালে এন্ট্রি হচ্ছে। তারপর বারকোড সহ চালান প্রিন্ট আউট করে দেওয়া হচ্ছে গাড়ির চালকদের। অন্য জেলার চেকপোস্টে বারকোড স্ক্যান করলেই বোঝা যাবে ডিসিআর আসল নাকি নকল। এখন অনলাইন ডিসিআর হয়ে যাওয়াতে খুব সুবিধা হয়েছে। আগে হাতে লেখা ডিসিআর ছিল, ওটা তো বুঝতে পারতাম না। এখন এটা যেহেতু আমাদের অনলাইন হয়ে যাবে, এখন আমার খুব সুবিধা বুঝতে। পুলিশকে দেখলে আমার সুবিধা যে আমার অনলাইন ডিসিআর আছে, আমি পুরো একদম সরকারের ঘরে টাকা জমা করে আমি চালান নিয়ে এসেছি, মাল নিয়ে এসেছি। আমার কোনো জানাবি রাস্তায় কোনো ইয়ে না হয়, যেহেতু ডাইরেক্ট আমি সরকারের ঘরে টাকা জমাতে আমি ডিসিআর নিয়ে এসেছি। দীর্ঘদিনের একটা ব্যবসা টালমাটাল চলছিল, কেউ ডিসিআর কাটছিল, কেউ কাটছিল না। তো আমাদের ভূমি রাজস্ব দপ্তরকে আমরা বিভিন্ন দিন থেকেই আমরা অভাব অভিযোগ করে আসছিলাম। এরপরে যে ডিজিটাল মাধ্যমে যেটা হচ্ছে, এরপরে আশা করা যাচ্ছে যে 100%
ডিসিআর কেটে গাড়ি মালিকরা বেরোবেন এবং ব্যবসার যে মার্কেট ছিল সেটা পুনরায় আবার ঘুরে আসবে। এতে গাড়ি মালিকরা উপকৃত হবে। অনেক সময় ডিসিআর যেটা ডুপ্লিকেট ডিসিআর আর অরিজিনাল ডিসিআর যেটা চলছিল মার্কেটে, সেটা থেকে এটা নিজাত পাওয়া যাবে। যেভাবে আগে ভূমি রাজস্ব আদায়ে যে ফাঁকি দেওয়া হয়েছে, যে কর উঠতো না তৃণমূল সরকারের আমলে, তার স্বচ্ছতা এক এক করে বীরভূম জেলার ভূমি আধিকারিকরা যেভাবে তারা দায়িত্ব নিয়েছে, এতদিন ধরে ডিসিআর হার্ড কপি দেওয়া হতো, এখন অনলাইনের মাধ্যমে আজ থেকে ব্যবস্থা হলো। কোনো আধিকারিকও ফাঁকি দিতে পারবে না। যিনি পাথর নিয়ে যাচ্ছেন তিনিও একটা সুবিধার মধ্যে থাকলেন যে কি না, সে সঠিকভাবে টাকাটা ডাইরেক্ট একবারে কি না সরকারি কোষাগারে জমা হবে। টুলু মণ্ডলের রাজস্ব চুরির ঘটনার শিক্ষা নিয়ে এইবার আজ থেকে বীরভূমে শুরু হলো অনলাইন ডিসিআর। বীরভূমের 9টা যে চেক গেট রয়েছে, সেই 9টা চেক গেটেই কিন্তু এই অনলাইন ডিসিআর ব্যবস্থা আজ থেকে চালু হয়েছে। আর এই যে ডিসিআর, এই ডিসিআর এ দেখা যাচ্ছে পরিষ্কার যে কিউআর কোড রয়েছে, তার সঙ্গে গাড়ির নাম্বার, চালান, গাড়ি কোথায় থেকে কোথায় যাচ্ছে সবটা কিন্তু এখানে দেখানো হচ্ছে। তার ফলে রাস্তায় যদি কোথাও গাড়ি ধরে পুলিশ, নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে এই কিউআর কোড স্ক্যান করলেই কিন্তু গাড়ির সমস্ত তথ্য পাওয়া যাবে, পাথর কত আছে, গাড়ি কোথায় থেকে কোথায় যাচ্ছে সবটা পাওয়া যাবে। সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা, বীরভূম। আর চোখের চিকিৎসা করানোর জন্য বিদেশে যেতে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে মরিয়া হয়ে উঠেছেন। গত 2.5 মাসে 4 বার আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ বিদেশ যেতে মরিয়া চোখের চিকিৎসার জন্য। বুধবার অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। তার একদিন পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ। এখানেই অনেকে একাধিক প্রশ্ন তুলেছেন। কেন চোখের চিকিৎসা দেশে করাতে চান না অভিষেক? কেন আমেরিকাতেই চোখের চিকিৎসা করাতে হবে? দেশের হাসপাতালে কেন আপত্তি অভিষেকের? 23শে জুন তিনি প্রথমবার হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন। সুপ্রিম কোর্ট তো ভারতবর্ষের সর্বোচ্চ আদালত, তারা গার্জিয়ান অফ দি কনস্টিটিউশন, তো সেই জন্য তারা সাংবিধানিক অধিকারকে বাঁচিয়ে রাখবেন, এটাই স্বাভাবিক। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডার সিটিজেন যিনি ভারতবর্ষে কোনো জায়গায় গ্রেপ্তারি নেই, জেলে নেই, তিনি কোথায় কোন ডাক্তার দেখাবেন, কোন হসপিটালে তিনি চিকিৎসা করাবেন, সেটা সম্পূর্ণভাবে তার ব্যক্তি স্বাধীনতা। সেই ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করাটা সরকারের পক্ষেও সম্ভব নয় এবং আদালতকেও তার মর্যাদা দেওয়া উচিত। সেই আশা রেখেই সুপ্রিম কোর্টে যাওয়া, সুপ্রিম কোর্ট ডিসাইড করবে। 23শে জুন তিনি প্রথমবার হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন। 20শে জুলাই আদালত সেই আবেদন খারিজ করে দেয়। 24শে জুলাই অভিষেক ছোটেন সুপ্রিম কোর্টে। 3রা অগস্ট সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেন এই বিষয়ে সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্টই। 5ই অগস্ট অভিষেকের বিদেশ যাত্রার অনুমতি ফিরিয়ে দেয় কলকাতা হাইকোর্ট। মামলাটাও খারিজ করে দেয়। একদিন পর অভিষেক ফের আবেদন জানালেন সুপ্রিম কোর্টে। কেন তাকে বিদেশে গিয়ে আর ফিরবেন কি ফিরবেন না, কি প্ল্যান করছেন সে তো উনিই বলতে পারবেন বা ওনার টিমের কেউ বলতে পারবে। তবে যেভাবে এদিকে যাচ্ছেন ওদিকে যাচ্ছেন, পিং পং বলের মতো লাফালাফি করছেন, এরপরে এসকেপ ভেলোসিটি নিয়ে পৃথিবী ছেড়ে না চলে যায়, সেটাই আমাদের চিন্তা। অভিষেকের চোখের যে সমস্যাটা, সেটা এখানে কোথাও এর আগে শেষ কবে কোথায় চিকিৎসা হয়েছে তার খুব একটা নজির পাওয়া যায়নি। এটা তার অধিকার আছে যে আমি কোথায় চিকিৎসা করাবো। এমন কিছু যদি ঘটতো কোনো সন্দেহে, তাহলে সেই এজেন্সি কিন্তু আদালতে একটা রিপোর্ট করতেন। কোনো রিপোর্ট তো করেননি। তাহলে তার আগের বিদেশ সফরগুলো নিয়ে আজকে অনুমান ভিত্তিক অভিযোগ উঠছে কেন? পর্যবেক্ষণ ভিত্তিক তো কোনো অভিযোগ এতদিন নেই। তাহলে আজকে অনুমান ভিত্তিক অভিযোগ তোলা হচ্ছে কেন? রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করার জন্য। ওর তো নিজস্ব প্লেন আছে,
সে প্লেনে করে তো ডাক্তারটাকেও নিয়ে চলে আসতে পারে, জাহাজে করে যন্ত্রপাতি নিয়ে চলে এলো, প্লেনে করে ডাক্তার নিয়ে চলো, টাকার তো অভাব নেই। কেউ বিদেশেই যাইতে হইমু কেন ভাই? ও বিদেশেই যাবে কেন? আমি বলি যে ডাক্তার এত বছর ধরে ওর একটা চোখ সারাতে পারছে না, ও বারবার সেই ডাক্তারের কাছে যায় কেন? ডাক্তার তো প্রথম দিনেই ওকে দেখে চিনতে পেরেছিল যে তুমি তৃণমূল। আমেরিকার ডাক্তার বলছে কি করে জানলেন আমি তৃণমূল? ও তো খুব খুশি যে তৃণমূল নামে একটা এত রাজনৈতিক দল, যেটা আমেরিকার ডাক্তারও জানে। বলছে কি করে বুঝলেন? বলছে তোর চোখে লজ্জা নেই। সেরকম ওর চোখে লজ্জা নেই বলে নির্লজ্জের মতন বিদেশ যাওয়ার কথা বলে যাচ্ছে, মরিয়া। স্বাধীনতা সংগ্রামীরা বুকে গুলি খেয়েছেন, আপনি ডিমকে ভয় পাচ্ছেন? সুপ্রিম কোর্টের কটাক্ষের মুখে মামলা প্রত্যাহার করে নিলেন সাংসদ মহুয়া মৈত্র। একটি বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে মহুয়া মৈত্রকে পুলিশ ডেকে পাঠায়। সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্রের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ জানান, হাজিরা দেওয়ার সময় মহুয়া মৈত্রকে অতীতেও হুমকি দেওয়া হয়েছিল, এমনকি অতীতে তাকে লক্ষ্য করে ডিমও ছোড়া হয়েছে। তাই ভার্চুয়ালি মহুয়া মৈত্রকে জিজ্ঞাসাবাদ করা হোক। মহুয়া মৈত্রের এই আবেদন খারিজ করে দিতে চায় বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীল নাগুর বেঞ্চ। তার আগে মহুয়া মৈত্রের আইনজীবী মামলা প্রত্যাহার করে নেন। সোশ্যাল মিডিয়া বিতর্কে আগেই কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ পেয়েছেন মহুয়া। তাকে গ্রেফতার করা যাবে না বলে জানিয়েছিল উচ্চ আদালত, তবে তদন্তে সব রকম সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়। এখন আর মহুয়া কি করবে? আমরা যখন খারিজ করে দিয়েছে, উনি বাড়ি এসে ডিম নিয়ে অমলেট করে খেয়ে নিন, আর তো কিছু করার নেই। মহুয়া মৈত্রর আবেদনে মহামান্য আদালত কি বলেছেন আমি বিস্তারিত জানি না, কিন্তু যেটা শুনছি সেটা যদি বলে থাকেন সেটা অত্যন্ত দুঃখজনক। আমরা আদালতের সব রায় মানি, আদালতের রায় নিশ্চিতভাবে গ্রহণযোগ্য, আমরা ল অ্যাবাইডিং সিটিজেন, কিন্তু আদালত যদি এই ধরনের কথা বলে থাকেন তাহলে সেটা দুঃখজনক। প্রত্যেক ব্যক্তির মানে স্বাধীনতা সংগ্রামীদের গুলি খাওয়া আর এখন এই যারা অসভ্যের মতো ডিম মারছে সেই ডিম খাওয়া দুটো এক জিনিস হতে পারে না। যে কোনো ব্যক্তির, মহুয়ারও অধিকার আছে তার নিজের নিরাপত্তা এবং সম্মানের বিষয়ে তার অধিকার রয়েছে সেটা রক্ষা করার। ফলে মহামান্য আদালত কি বলেছেন আমরা নিশ্চিতভাবে খোঁজ নেব, কিন্তু যদি এই কথাটি বলে থাকেন তাহলে সেটা দুর্ভাগ্যজনক। এবার মেসি হবে পরীক্ষার ময়দানে। রায়ো মার্টিন সঙ্গী হোক চাকরির সন্ধানে। রায়ো মার্টিন পঞ্চায়েত ক্র্যাকার, হাতের মুঠোয় সাফল্য এবার। সাথে ফ্রি ক্র্যাকার দি এক্সাম অ্যাপ। কলেজ লাইফ শেষ, শুরু হোক জীবনের মিশন। রায়ো মার্টিনের বই থেকে নাও চাকরির প্রিপারেশন। জিকে, জিআই, ম্যাথস ও ইংলিশ ক্র্যাকার। রায়ো মার্টিন, দ্য আল্টিমেট ক্যারিয়ার মেকার। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 42 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। পথ নিরাপত্তা সপ্তাহ কি? সপ্তাহে পথ নিরাপত্তাটার গুরুত্ব কি সেটা বোঝানোর চেষ্টা করছি আমরা। আর পথ নিরাপত্তার যে বিধি নিয়ম কানুন না মানলে কি হয়, পাটনায় দেখুন আগুন জ্বলছে। পাটনায় জিরো মাইল এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণহীনভাবে চলছিল, বেপরোয়া গাড়ি এক পথচারীকে ধাক্কা মারে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তারপরে দেখুন কি অবস্থা, আগুন জ্বললো, কয়েকটা বিক্ষোভের আগুন পাটনায়, কয়েকটা গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো। আগুন জ্বলছে পাটনায়, উত্তেজিত জনতা পথ অবরোধ করে এবং তারপরে বেশ কয়েকটি গাড়ি, ঘাতক গাড়ি সহ বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, পুলিশের জিপেও আগুন লাগিয়ে দেওয়া হয়। দেখুন অবস্থা, দেখুন। পথ নিরাপত্তা সপ্তাহ এ রাজ্যে আমরা বারবার পথ নিরাপত্তা নিয়ে কথা বলছি। আপনাদের রাগ হচ্ছে, হেলমেট কেন পরছেন না বললে পরে আপনাদের অনেকেই রাগ হচ্ছে, বালি পাথর সিমেন্ট কেন রেখে দিচ্ছি, প্রমোটারের চেলারা খেপে যাচ্ছেন। কিন্তু এই কারণেই আমরা দেখাচ্ছি বারবার মানুষের মৃত্যু, মানুষের যন্ত্রণা এইসব যেন না হয়। আর তাই হলো বলে বেপরোয়া এক গাড়ি পিষে দিল বলে দেখুন কি অবস্থা পাটনায়। কথা বলবো আমার সহকর্মী অতনুর সঙ্গে। অতনু, কি ঘটেছে এবং তারপরে এই বিক্ষোভের আগুনটা ধরলো কি করে?
পাটনা সম্পর্কে অনেকে অনেক কথা বলেন ঠিকই ট্রাফিক নিয়ে, সে প্রসঙ্গে না হয় আসছি, তবে তার আগে চট করে একবার বলে নিই এই ঘটনা। এই জায়গাটা হচ্ছে 0 মাইল। 0 মাইলে সাধারণত গাড়ি যে যায়, মানে প্রচন্ড জ্যাম থাকে সবসময়, কোনো মতে সেখান দিয়ে গোলে রাস্তা পার হতে হয়। কিন্তু যে সময় এই দুর্ঘটনা ঘটে সে সময় রাস্তায় গাড়ি কম ছিল, আর যেহেতু কম ছিল এই জায়গায় প্রচুর গাড়ি থাকে বলে যে গাড়ি ছিল সে গাড়ি দ্রুত গতিতে আসছিল, আর সে সময় রাস্তা পার হচ্ছে না দেখতে, এবং তাকে পিছিয়ে দিয়ে চলে যায় গাড়ি। এবং সঙ্গে সঙ্গে আশপাশের বাজার এবং বস্তি এলাকা সেখান থেকে লোকজন বেরিয়েছেন, গাড়িটিকে ধরা যায়নি। কিন্তু বাকি যে গাড়িগুলো ছিল, যেহেতু গাড়ি জোরে চালানো হচ্ছিল, সবকটাকে দাঁড় করিয়ে পরপর আগুন ধরিয়ে দেওয়া হলো। এমনকি যখন পুলিশ এলো, পুলিশকেও পুলিশ এসে কোনো মতে সামলাতে পারছিল না, পরবর্তীতে র্যাফ নামাতে হলো। এবার আসছি পাটনার ট্রাফিক। তুমি বলছিলে একটু আগে যে আমরা পথ নিরাপত্তার কথা বলছি, এটা শুধু আমাদের রাজ্যে হচ্ছে কিনা আমার সন্দেহ আছে, মানে পাটনায় বা বিহারে কখনো পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা যাবে কিনা। কারণ যারা পাটনায় গিয়েছেন তারা জানে যে পাটনা শহরে ট্রাফিক জিনিসটা কি, সেটা যারা গাড়ি চালান তারা কেউই জানেন না বা জানার চেষ্টাও করেন না। যেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়ে রেখে চলে যাওয়াটা নিয়মিত অভ্যেস হয়ে দাঁড়িয়েছে, এবং সিগন্যাল চলাকালীন গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়া, মানে লাল সিগন্যাল আছে সেই অবস্থায় গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়াটা পাটনায় রোজ নিত্য নৈমিত্তিক ঘটনা, এবং এটা কেউ কিছু মনেও করেন না। একটা গাড়ির সঙ্গে আরেকটা গাড়িতে ধাক্কা লাগলে দুজনেই মুচকি এসে চলে যায়। সেই পাটনাতে যখন এরকম একটা ঘটনা ঘটে তখন হয়তো মানুষের টনক নড়ে,